শুধু রুজি রুটির লড়াই নয়, এ লড়াই ভারতবর্ষে আগামী দিন থাকবো না এ লড়াই আমাদের বাচ্চারা ডিটেনশন ক্যাম্পে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে, এ লড়াই, এটা সেই লড়াই। নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, হাসপাকুল্লাহ খান যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, তিতুমির যদি পুরো দেশের জন্য লড়তে পারে, সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে, বিরসা মুন্ডারা দিদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, আমি আপনাকে বলছি, আপনি আপনার পরিবার, বাচ্চা, সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে, ওয়াকাফের পক্ষে বলবে, দেশের পক্ষে বলবে, দেশের আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু, সাঁওতাল, ভক্তি, যুব সমাজ, বেকার যুব সমাজের পক্ষে বলবে। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয়। কেন? আমরা তো সেটিংয়ে কাজ করছি। আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেবো বলে এই সেটিংটা কেন্দ্রের সঙ্গে আমার করা আছে, যে দাদা কিছু মনে করবে না, একটু না বললে মোল্লারা আমার থেকে পালাবে, আর মোল্লারা যদি এক কাট্টা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে। আজকে ৭৬তম প্রজাতন্ত্র দিবস করছি। দেশ ক্ষুধার্তর দিকে, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের থেকেও আমার দেশ ক্ষুধার্তর দিকে আরো নিচেই নেমে যাচ্ছে। দৈনিক আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে। আমার দেশ ক্ষুধার্তর তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে। আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে। আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে। আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে। এই বেকারত্বদের সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না। উপরন্তু ক্ষমতার জোরে, আইনের মাধ্যম দিয়ে, পাওয়ার দিয়ে, জোর করে, সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদগুলোকে ভেঙে দেবো, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবো, কবরস্থানগুলোকে মিটিয়ে দেবো, খানকাগুলোকে মিটিয়ে দেবো। আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে মিটাতে চায়, আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াইয়ের রাজি আছি না নয়? ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয়, এটা মোদি বাবুরা বুঝে নিয়েছে। মানুষের নিরাপত্তা দেওয়া সংবিধান, আমার দেশের যে ধর্ম নিরপেক্ষতার কাঠামো, এগুলোকে ভেঙে দিয়ে হিন্দুত্ববাদী রাষ্ট্র তৈরি করার একটা পরিকল্পনার মধ্যে দিয়ে মূলত আমার দেশকে এরা টুকরো টুকরো করার একটা পরিকল্পনা করতে চাইছে। এই জায়গায় একজন ভারতীয় হিসাবে, হ্যাঁ আমার ধর্ম ইসলাম, আমার ইসলাম আমাকে শিখিয়েছে দেশকে ভালোবাসা। একজন ভারতের নাগরিক হিসাবে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, এই জায়গায় কিন্তু আমাদের আর ঘুমোবার সময় নেই, এদিক ওদিক আড্ডা দিয়ে গাফলতি করার সময় নেই। আমাদের উচিত এখন আমাদেরকে সংগঠিত হয়ে নিজের মাতৃভূমি বাঁচাবার জন্য লড়াই, সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই। কি বলছেন আপনারা, তৈরি হবেন তো নাকি? লড়াইয়ের জন্য প্রস্তুত হবেন তো নাকি? হাত তুলে বলছেন তো প্রস্তুত হবেন তো নাকি? কেন বহুত মানুষের রক্তের বিনিময়ে, টন টন উলামাদেরও রক্ত, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি আওয়াজ দিয়েছিলেন, চলো ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ হয়েছে। সেই সময় উলামারা ঝাঁপিয়ে পড়েছিলেন। শুধু দিল্লির জমিনে হাজার হাজার হাফেজে কোরআন, আলেমে দ্বীনকে গাছের মধ্যে টাঙিয়ে ফাঁসি দিয়ে খুন করেছে এই ব্রিটিশ গভর্নমেন্টরা। আজকে সেই মাতৃভূমি ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা দেখছি কেন্দ্রে বিজেপি সরকার আসার পর থেকে একটার পর একটা দেশের নাগরিকের মধ্যে বিভাজন তৈরি করা, সর্বসময় একটা ফিতনা লাগানো, দেশের মধ্যে একটা হইচই তৈরি করা, দেশের ভ্রাতৃত্বকে নষ্ট করা, দেশের সম্প্রীতিকে নষ্ট করা, এই রকম একটা ষড়যন্ত্র তারা করেই চলেছে। যার প্রমাণ আপনারা নিশ্চয়ই জানেন। আমরা দেখতে পাচ্ছি এনআরসির নামে প্রকাশ্য সেখানে বলা হচ্ছে যে একটা বিশেষ ধর্মীয় মানুষের নাম বলে বলছে
তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে না। যদি কেউ বিদেশ থেকে ভারতে এসে নাগরিক পায়, যেমন অন্য ধর্ম তার বিশ্বাস, সে যেমন নাগরিকত্ব পাবে, ঠিক তেমনই সবাইকে নাগরিকত্ব দেওয়া দরকার। এটাই হবে দেশের গণতন্ত্র। ঠিক তেমনই আমরা দেখলাম কৃষক বন্ধুদের বিরুদ্ধে হঠাৎ করে একটা কালা কানুন তৈরি করলো, যে কানুনে ওই আদানি আম্বানি শিল্পপতিরা আরবপতি থেকে আরো বড়পতি হবে, আর কৃষক ভাইয়েরা তারা আস্তে আস্তে নিজেকে নিজের সম্পদের নিজের ঠিকমতো মূল্য না পাওয়ার জন্য চাষের সম্পদের তারা আত্মহত্যা করতে বাধ্য হবে। ঠিক তেমনই 2024 সালের শেষে, এটা 25 চলছে, হঠাৎ করে একটা ষড়যন্ত্রের বীজ রোপণ করলো কেন্দ্র সরকার। কি? ওয়াকফ সংসদীয় বিলের নামে, ওয়াকফ অ্যাক্ট বিলের নামে 2024 ওয়াকফ অ্যাক্ট বিলের নামে ওয়াকফ সম্পত্তি, মুসলমানদের যে ধর্মীয় একটা অ্যাসেট, ধর্মীয় যে আস্থা, ধর্মীয় যে বিশ্বাস, তার উপরে আঘাত দিয়ে পুরো ওয়াকফ সম্পদকে লুটে দিবার চেষ্টা করলো। আমার কওমের কজন মানুষ আপনারা ওয়াকফকে জানেন জানি না, আমার পূর্বে হয়তো অনেকে বলেছে। ওয়াকফ হলো ইসলাম ধর্মের ধর্মীয় ব্যক্তিরা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সৃষ্টি সেবার জন্য, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর রাহে উৎসর্গ করে, দান করে। আর এই দানটা কিভাবে হয়? লেখালেখনির ভাবেও হয়, মৌখিকও হয়। আজকে 2025 26শে জানুয়ারি, আজকের দিন পর্যন্ত সুপ্রিম কোর্টের আইন আছে, মুখেও যদি কেউ দান করে ওটাও গ্রান্টেড হবে। কিন্তু আমাদের কেন্দ্রে যে সরকার বসে আছে, সে সরকার দেশের মানুষের, যুব সমাজের বেকারত্ব দূর করতে পারেনি। বলেছিল বছরে বছরে 2 কোটি করে চাকরি দেব, 2 কোটি করে চাকরি দিতে পারেনি। উপরন্ত দেশকে আজকে 76তম প্রজাতন্ত্র দিবস করছি, দেশ ক্ষুধার্তর দিকে, বাংলাদেশ, পাকিস্তান, নেপালের থেকেও আমার দেশ ক্ষুধার্তর দিকে আরো নিচেই নেমে যাচ্ছে। দৈনিক আমার দেশের ছোট্ট ছোট্ট বাচ্চারা ভিটামিনের অভাবে মারা যাচ্ছে। আমার দেশ ক্ষুধার্তর তালিকায় দৈনিক পিছিয়ে যাচ্ছে। আমার দেশের আর্থিক কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার দেশের জিডিপি ডাউন হয়ে যাচ্ছে। আমার দেশের টাকার ভ্যালু কমে যাচ্ছে। আমার দেশে বেকারত্ব বেড়েই যাচ্ছে। এই বেকারত্বদের সমস্যা সমাধান কেন্দ্রের অপদার্থ সরকার করতে পারছে না। উপরন্ত ক্ষমতার জোরে, আইনের মাধ্যম দিয়ে, পাওয়ার দিয়ে, জোর করে, সংবিধান বিরোধী কর্মকাণ্ড করে তারা আজকে চাইছে মসজিদগুলোকে ভেঙে দেবো, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবো, কবরস্থানগুলোকে মিটিয়ে দেবো, খানকাগুলোকে মিটিয়ে দেবো। আমি একজন ভারতের নাগরিক হিসাবে জানতে চাই, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে গিয়ে কেউ যদি মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকাকে মিটাতে চায়, আমরা জীবনের বুকে তাজা খুন দিতে হলো এদের বিরুদ্ধে লড়াইয়ের রাজি আছি না নয়। একদিকে যেমন এই লড়াই আমার দেশের সংবিধানের ইজ্জত রক্ষা করা হবে, অপরদিকে আমাদের ধর্মীয় অধিকার বাঁচাবার জন্য লড়াই করতে হবে। আজকে বড় আফসোস, দুঃখের সাথে বলতে হয়, এই জায়গায় প্রোগ্রামটা হচ্ছে, আপনাদের একটু কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কেন প্রোগ্রামের জায়গা নয়। কিন্তু আমার ভাবতে অবাক লাগছে, 26শে জানুয়ারি স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসকে লক্ষ্য করে ওয়াকফ বাঁচাবার জন্য ওয়াকফ সংশোধনী বিল 2024 বাতিল করতে হবে, কথাটা লিখেছে ঠিকই, কিন্তু এখন ইমপ্লিমেন্ট করেনি। তার প্রতিবাদে আমরা মিটিং করছি। মাদ্রাসা শিক্ষা বাঁচাবার জন্য অনগ্য শ্রেণী সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের ওবিসি থেকে যে নামকে বাদ দেওয়া হয়েছে, এটা অধিকার নিবার জন্য আমরা আন্দোলন করতে নেমেছি। অথচ রাজ্য সরকার এবং তার প্রশাসনকে দিয়ে বিভিন্নভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের এই প্রোগ্রামকে হ্যারেস করছে। কেন রাজ্য সরকার জানে আব্বাস সিদ্দিকী আসলে
কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বলবে, ওয়াকাফের পক্ষে বলবে, দেশের পক্ষে বলবে, দেশের আদিবাসী, দলিত, মতুয়া, হিন্দু, সাঁওতাল, ভক্তি, যুব সমাজ, বেকার যুব সমাজের পক্ষে বলবে। তাই কেন্দ্র সরকারের বিরুদ্ধে বলাটা রাজ্য সরকারেরও ঠিক পছন্দ নয়। কেন? আমরা তো সেটিংয়ে কাজ করছি। আমি বলি শুধুমাত্র মুসলমানকে বোকা বানিয়ে ভোট নেবো বলে এই সেটিংটা কেন্দ্রের সঙ্গে আমার করা আছে। যে দাদা কিছু মনে করবে না, একটু না বললে মোল্লারা আমার থেকে পালাবে, আর মোল্লারা যদি এক কাট্টা হয়ে যায় তোমার আমার উভয়ের কপালেই কিন্তু ছিঁড়া জুতো ঝুলবে। কথা বুঝছেন না, বোঝেন রে? এজন্য সেটিং। কিন্তু আব্বাস সিদ্দিকী যখন বলবে এটা তো সেটিংয়ে নয়, এটা তো এখান থেকে বলবে। আর না হয় আমরা আজকে স্বাধীন দেশের প্রজাতন্ত্র দিবসের দিনে একটা প্রোগ্রাম করব, এতে এত সমস্যা কিসের? এতে এত বাধা কিসের? আচ্ছা, আজানটা হয়ে যাক ভাই। আজান তো হয়ে গেছে। দেখুন, আলোচনা অনেক বাকি আছে, লড়াই আজকে শেষ নয়। দীর্ঘ 100-150 বছর ধরে লড়াইয়ের পর আমার দেশ স্বাধীন হয়েছে। সেই দেশকে আবার ভেতর থেকে আস্তে আস্তে কুড়ি কুড়ি খোকলা করা হয়েছে। এই ঘাকে মিটাতে গেলে আমাদের ঘরও 20-30 বছর ধরে লড়াই করতে হবে। আপনারা হাঁপিয়ে যাবেন না তো? সাক্ষী দিয়ে বলছেন তো লড়াই করবেন তো দেশের জন্য? এই যে মসজিদের আজানটা হচ্ছে, আজান হোক চান তো নাকি? আজকে কখনো খেয়াল করে দেখেছেন ওয়াকাফ সম্পদ দীর্ঘ স্বাধীনতার পর থেকে কম বেশি সবাই লুটে খেয়েছে। কেন্দ্র সরকার সম্পূর্ণ নিতে চাইছে কেন? অর্থাৎ আইন তৈরি করে ওটা ওয়াকাফ নয় এটা পরিকল্পনা করতে চাইছে কেন? এটা কখনো ভেবে দেখেছেন? এই ভারতবর্ষের কেরলে একটা মসজিদ আছে যে মসজিদের বয়স 1400 বছর। এই ভারতবর্ষের গুজরাটে একটা মসজিদ আছে, মসজিদের বয়স 1300 বছর। এই বাংলায় অনেক মসজিদ আছে যে বয়স 800, 900, 1000 বছর। এই মসজিদ যেখানে 1000 বছর আছে, 1300 বছর, 1400 বছর, 1500-1200 বছর ধরে মসজিদ আছে, তার মানে মসজিদ যখন আছে মুসলমান আছে। তার মানে 1400 বছর, 1300 বছর, 1100 বছর, 1000 বছর ধরে ভারতের মুসলমান আছে। যে দেশে হাজার হাজার বছর ধরে মুসলমান থাকে সে দেশের কখনো মুসলমানকে এনআরসি এনপিআরের নামে হুমকি দিয়ে, চুমকি দিয়ে, ভয় দেখিয়ে তাড়ানো সম্ভব নয়। এটা মোদি বাবুরা বুঝে নিয়েছে। তাই এদের অস্তিত্বটাকে প্রথম মিটাও, এদের মসজিদকে প্রথম দখল করো, এদের মাদ্রাসাকে দখল করো, এদের খানকাকে মিটাও, এদের কবরস্থানকে মিটাও। আইনের মাধ্যম দিয়ে ওগুলোকে কর্পোরেটদের হাতে তুলে ওগুলোকে বিলীন করে দিয়ে, ওগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়ে এদের পেহচানকে প্রথম মিটিয়ে দাও। এদের যখন পেহচান মিটিয়ে যাবে, 1000 বছরের মসজিদ থাকবে না, 1000 বছরের মাদ্রাসা থাকবে না, 1000 বছরের কবরস্থান থাকবে না, তখন আমরা বলবো স্বাধীনতার পরে তোমরা এসেছো, এদেরকে তখন আমাদের তাড়াতে সুবিধা হবে। তাই আজ আপনাদেরকে বলবো, এ লড়াই শুধু রুজি রুটির লড়াই নয়। এ লড়াই ভারতবর্ষে আগামী দিন থাকবো না, এ লড়াই আমাদের বাচ্চারা ডিটেনশন ক্যাম্পে যাবে না স্বাধীনভাবে মাথা তুলে বাঁচবে। এ লড়াই, এটা সেই লড়াই। নেতাজি যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, হাসপাকুল্লাহ খান যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, তিতুমির যদি পুরো দেশের জন্য লড়তে পারে, সিধু কানু যদি পুরো দেশের জন্য লড়তে পারে, বিরসা মুন্ডারা যদি পুরো দেশবাসীর জন্য লড়তে পারে, আমি আপনাকে বলছি, আপনি আপনার পরিবার, বাচ্চা, সন্তানের জন্য আপনি নিজেকে উঠে দাঁড়িয়ে লড়াইয়ের দরকার আছে না নাই? কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান, কারা লড়াই করতে পারবেন উঠে দাঁড়িয়ে যান। তবে এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে, কেন আমরা সংবিধানকে বাঁচাবার জন্য এসেছি। এ লড়াই সংবিধানকে মান্যতা দিয়ে হবে। আজকে বড় দুঃখ লাগে, রাজ্য সরকার সে ওয়াকাফ বিলের পক্ষে না দাঁড়িয়ে বলেছিল ওয়াকাফকে সংরক্ষণ করে দেবো, বলেছিলেন তো নাকি? আজকে আপনাদেরকে একটা ছোট তথ্য দিয়ে যাচ্ছি, সময় কম। উত্তর 24 পরগনা আব্বাস আলী গোরাচাঁদ বলে একজন আল্লাহর ওলি রয়েছে,
তিনার 900 বিঘে জায়গা ছিল, রাজ্য সরকারের দয়াতে সেই 900 বিঘেটা এখন আছে হচ্ছে মাত্র 92 শতক। কত বিঘে জায়গা? 900 বিঘে জায়গা আছে কত? 92 শতক। তাহলে বাকি জায়গাটা কে ঝেড়েছে? তাহলে কেন প্রোগ্রামটা বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারলেন? কিন্তু এরপরও আপনাদের জানাই, কিছুদিন আগে এই বাংলাতে বিজেপির একজন দায়িত্বশীল ব্যক্তি সে প্রোগ্রামের মধ্যে প্রকাশ্য বলছে বাড়ি বাড়ি অস্ত্র রাখো, ধারালো অস্ত্র রাখো, তাকে বন্দি করা হবে না, তাকে প্রোগ্রাম করতে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুরের শুভেন্দু অধিকারী কিছুদিন আগে টিএমসির ক্ষেতেরই ফসলছে, টিএমসি তাকে খাইয়ে দাইয়ে মোটা করেছে। সেই শুভেন্দু অধিকারী মুসলিম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, সংবিধান বিরোধী যখন কথা বলবে তাকে আগে পিছু গাড়ি দিয়ে পাহারা দিয়ে রাজ্য সরকার নিয়ে যাবে। যাও গিয়ে তুমি বলো, তুমি না বললে মুসলমানরা ভয় খাবে না আমাকে, তাহলে ভোটটাও দেবে না। কথা শুনছেন না? শোনেন রে শুভেন্দু অধিকারী, তুমি বলো, বলে হিন্দুকে তুমি নিয়ে নাও আর মোল্লাগুলোকে ভয় দেখিয়ে আমাকে দাও। এই যে সেটিং এর রাজনীতি তাদের চলছে আপনাদের এলাকার এই পাশেতে ইসলামের নবীর নামে অপমানমূলক কর্মকাণ্ড করা হয়েছিল, ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড হয়েছিল। উপরন্ত সেই কাজে যারা করেছে তারা জেল জরিমানা খাইনে, নিরীহ মুসলমানগুলো কাজ থেকে ঘরে ফিরছে, তাদেরকে কেস দেওয়া হয়েছে। এই রাজ্য সরকার মূলত তার আঁচলের তলায় আস্তে আস্তে বিজেপিকে বড় করার ষড়যন্ত্র করতে চাইছে। তার প্রমাণ আজকে আবার এখানে বাধা দিবার ষড়যন্ত্র দিয়ে প্রমাণ করে দিল। আমি আপনাদেরকে বলবো, এখানে বেশি কিছু আর সময় নেই কথা বলার। আমি একটা শুধু আপনাদের কাছ থেকে সাক্ষ্য নিতে চাই। সেই সাক্ষ্যটা হচ্ছে এটাই, দেশের জন্য, সংবিধানের জন্য, ওয়াকাবের জন্য, মুসলিম হোক, হিন্দু হোক, আদিবাসী হোক, দলিত হোক, আমরা সবাই ভারতীয়, প্রত্যেকটা মজলুম অসহায় ভারতীয়র জন্য আগামী দিন কলিকাতার রাজপথে যে ডাকি আপনারা যেতে রাজি আছেন? হাত লম্বা করে বলুন কারা যেতে রাজি আছেন। এই হাতটা তুলে রাখবেন, হাতটা তুলে রাখবেন। অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? হাতটা তুলে রাখেন, অঙ্গীকার করছেন তো? এই অঙ্গীকার যেন মিস না হয়। কেন আগামী দিন আমি টার্গেট করেছি কত রুখবে। কলিকাতার বুকে 20 থেকে 30 লক্ষ লোকের একটা জমায়েত করার প্ল্যান তৈরি করছি। কত রুখবে দেখবো সেদিন আমরা। কি আপনারা পারবেন না? পারবেন না? কিন্তু আমরা গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না। কেন যারা গাড়ি ভাড়া দেয়, খাওয়া দেয়, মূলত তারা তোমাদেরকে ভাড়াটিয়া ব্রোকারে গোলাম হিসাবে নিয়ে যায়। অতএব আমি ও জন্য দেব না। আপনি যাবেন আপনার দেশের ভালোবাসায়, আপনি যাবেন আপনার সংবিধানকে বাঁচাতে, আপনি যাবেন আপনার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থানের অধিকারকে নেবার জন্য, আপনি যাবেন আপনার ধর্মীয় স্বাধীনতাকে বাঁচাবার জন্য, আপনি যাবেন আপনার বাচ্চার ভবিষ্যৎ এ দেশ ও বাংলার বুকে সুরক্ষিত করার জন্য। এর জন্য আমাকে যেমন ত্যাগ করতে হবে, আপনাকেও তেমন ত্যাগ করতে হবে। আসুন আমরা উভয় ভারতীয়, আমরা উভয় মিলে ঐক্যবদ্ধ হই। মুসলিম হোক, আদিবাসী হোক, দলিত হোক, সাঁওতাল হোক, হিন্দু হোক, আমরা ভারতীয়। এটা আমাদের দেশ। ব্রিটিশরা শাসন করছিল, তাদের বিরুদ্ধে মন টন টন রক্ত দিয়ে এ দেশকে আমরা স্বাধীন করেছি। এ দেশের কেউ হুকুমতে বসবে আজ, কালকে চলে যাবে, আবার কেউ বসবে, কাল চলে যাবে। সংবিধান ছিল, আছে, থাকবে। দেশ ছিল, আছে, থাকবে। যারা সংবিধান বিরোধী কথা বলবে, দেশ বিরোধী কথা বলবে, তাদের বিরুদ্ধে আমরা ভারতীয়রা আজও লড়ছি, আগামীতেও লড়বো। ঠিক না বেঠে? এই আওয়াজ আমাদেরকে দিতে হবে, এ জনরোষ আমাদেরকে তৈরি করতে হবে, এ জন ঐক্য তৈরি করতে হবে। আজকে বড় দুঃখ লাগে,
একজন বলছে 15ই কি বলে স্বাধীনতার 15ই আগস্টের দিন স্বাধীনতার দিন, সেটা নাকি স্বাধীনতার দিন নয়। এ কথাটা কত বড় দেশের মহানায়কদের ঘরে অপমান করা বলুন তো। উপরন্তু তার গুণগান সবাই করছে, রাজ্যও করছে, সেন্টারও করছে তার গুণগান। তাহলে আজ আমরা কোন জায়গায় যাচ্ছি আমরা বুঝতে পারছি তো। আমার অনেক কিছু বলার ছিল, দুঃখের বিষয় একটু জামে পড়ে গেছিলাম। আর এখানেও তো বক্তব্য এসে দেখলাম সেটিংটাও হয়তো দেরি হয়েছে। আর আমি উলুবেড়িয়া মহাকমিটি, এই উলুবেড়িয়া থানা শাখা কমিটির যারা দায়িত্ব ব্যবস্থাপনায় আছে তাদেরকে বলবো, মন খারাপ করো না, ধৈর্য হারা হও না। বাধাই প্রমাণ করছে তোমরা সত্যের পক্ষে আছো, বাধাই তোমাদেরকে আগামী দিন বিজয় দেবে। যেমন কিছুদিন আগে কলিকাতায় আমার ছোট ভাই একটা প্রোগ্রাম করেছিল, দেখলেন না? আরে 77টা বিজেপি আছে, তাদেরকে বাধা দিচ্ছে না রাজ্য সরকার। তাদেরকে উপরন্তু আগে 4টে পুলিশ গাড়ি, পিছনে 4টে পুলিশ গাড়ি কাঁই কাঁই করে পাহারা দিলিয়েছে, রাস্তা ক্লিয়ার করে সরো সরো সরো, বিশুগলাবে বিশুগলাবে বিশুগলাবে, সরো সরো সরো। ভুল বলছে নাকি? তার বেলায় রাজ্য সরকার লিখেছে। আর যে ছেলেটা মুসলিম হিন্দু দলিত আদিবাসী দেশ সবার জন্য কথা বলে, এমনকি আমি তবুও তো একটু রাগে গিয়ে ছোট বড় কথা বলি, কখনো রাজ্য সরকার বা সেন্টারের সরকারের বিরুদ্ধে, কখনো অবাঞ্ছনীয় কারো বিরুদ্ধে এমন কথা বলেনি নওশাদ। কোনোদিন শুনেছেন তার ভাষায় খারাপ? তাকে কিন্তু রুখে দেওয়ার জন্য হাজারো চেষ্টা করলো, লাখ লাখ টাকা খরচ করে চেষ্টা করলো রুখে দিবার। তবে আমি খুশি হয়েছি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেদেরকে বলবো, তোমরাও শেখো, মন খারাপ করো না। সেদিনের প্রোগ্রামে নতুন নতুন প্রজন্ম তারা সব নেতৃত্ব দিয়ে বিনা সেনাপতিতেই তারা জয় করে ঘরে ফিরেছে। তো যাই হোক, আজকে অবশ্যই মানুষ জাগছে, মানুষ আগামী দিন আরো জাগবে। অন্যায় যুগে যুগে উঠেছে। দেখবেন গিলাসে যখন কোনো ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস থাকবেন, থামস আপ হোক, কিছু একটা গেঁজা ওঠে, কিছুক্ষণ পরে দেখবেন ওটা আবার হুস করে বসে যায়। অন্যায় ওঠে ঠিকই, কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আর একটা কথা আপনাদের বাড়ি বাড়ি প্রচার করতে হবে, বিশেষ করে অমুসলিম ভাইদের বাড়িতে। বিজেপি তাকে প্রমাণ করতে চাইছে আমরা হিন্দু দরদি, এটা প্রমাণ করতে হবে। রেল বিক্রি হয়ে গেছে, চাকরি আমার হিন্দু ভাইদের গেছে। LIC বিক্রি হয়ে গেছে, চাকরি হিন্দু ভাইদের গেছে। এটা প্রমাণ করতে হবে, তাদেরকে বুঝাতে হবে যে আপনাদের ঘরে ঠকানো হচ্ছে। আজকে দেশে 2014 থেকে বিজেপি আসার পর কটা অমুসলিম ভাইদেরকেই চাকরি দিয়েছে, কটা অমুসলিম ভাইদের কর্মসংস্থান হয়েছে, আপনারা তার ডাটা বার করুন। মনে রাখবেন, এরা সম্পূর্ণভাবে পুঁজিপতি কর্পোরেটদের হাতে পুরো দেশকে বিক্রি করার একটা প্ল্যান করছে। কিন্তু আমার বলার থাকলেও আমি দুঃখিত, নামাজের সম্মানার্থে আমি প্রোগ্রামকে সংক্ষেপ করছি।